আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 4 এর আরও একটি বিশেষ টাইপ। এই টাইপের শিরোনাম বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম, অর্থাৎ টাইপ 4 এখন কন্টিনিউ হচ্ছে অধ্যায় 4 থেকে। তো চলো আমরা দেখি আমাদের প্রশ্নগুলো কি কি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো, ক্ষার ধাতু সমূহের বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা কতটি? অর্থাৎ ক্ষার ধাতু সমূহের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? তো সঠিক অ্যান্সার কত হবে বলো তো? ক্ষার ধাতু সমূহের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কতটি? একটি। আমরা জানি যে ক্ষার ধাতু যারা, তারা তাদের সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন বিদ্যমান থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ক্ষার ধাতু সমূহের সক্রিয়তার ক্রম কোনটি? এখানে যে ক্ষার ধাতু সমূহ আছে, কোন ক্রমটা এখানে সঠিক? তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে ক্ষার ধাতু সমূহের সক্রিয়তা উপর থেকে নিচের দিকে বাড়ে। ক্ষার ধাতু সমূহের সক্রিয়তা আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে কি হয়? বৃদ্ধি পায়। তো তাহলে এখান থেকে কি বলা যাবে দেখো, সোডিয়াম থেকে পটাশিয়াম, পটাশিয়াম থেকে রুবিডিয়াম, রুবিডিয়াম থেকে সিজিয়াম, প্রথম ক্রমটাই সঠিক। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার কত হবে? ক। 2 এর সঠিক অ্যান্সার কত হবে? 2 নম্বরের সঠিক অ্যান্সার কত হবে? ক নাম্বার হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ক্ষার ধাতু সমূহের হাইড্রোক্সাইডের সাধারণ সংকেত কোনটি? ক্ষার ধাতু সমূহের হাইড্রোক্সাইডের সাধারণ সংকেত কোনটি? MOH। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি লিখি? NaOH। পটাশিয়াম হাইড্রোক্সাইডকে কি লিখি? KOH। তাহলে OH থাকবে, ধাতুসমূহ আসবে এবং সেই ধাতুসমূহের সাথে OH থাকবে। সো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তার মানে এইটাই হবে আমাদের সঠিক অ্যান্সার, গ নাম্বার। ক্ষার ধাতুসমূহের হাইড্রোক্সাইডের সাধারণ সংকেত MOH। আচ্ছা, গেল 3 নাম্বার। 4 নাম্বার প্রশ্ন, কোনটি মৃৎ ক্ষার ধাতু? 4 নাম্বার প্রশ্ন, কোনটি মৃৎ ক্ষার ধাতু? আচ্ছা, তাহলে আমরা জানি গ্রুপ 2 এর মৌলগুলোকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। সো এখানে সঠিক অ্যান্সার হবে বেরিলিয়াম, তাই না? যে বিনা মেঘনা কেয়া সারের বাসারাদে, এই কবিতার সাহায্যে যে মৌলগুলোকে পাওয়া যায় সেই মৌলগুলাই মৃৎ ক্ষার ধাতু। সো যেহেতু বেরিলিয়াম রয়েছে এখানে, তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে বেরিলিয়াম। আচ্ছা, 5 নাম্বার, কোনটি মুদ্রা ধাতু? আচ্ছা, প্রাচীনকালে যেটাকে আমরা মুদ্রা হিসেবে ব্যবহার করতাম, কপার। কোনটি মুদ্রা ধাতু হতে পারে? কপার হতে পারে আমাদের মুদ্রা ধাতু। আচ্ছা, দেন 6 নাম্বার, 106 নাম্বার কি বলতেছে দেখো, যে কোনটি মুদ্রা ধাতু? সো 105 এবং 106 সেম কোশ্চেন, বাট অপশনগুলো ভিন্ন ভিন্ন। এই জায়গাতে আমরা 105-এ কপারকে চুজ করেছিলাম, এখানে কে আছে? এখানেও কপার রয়েছে। সো 106 এরও সঠিক অ্যান্সার কত হবে? গ নাম্বার। দুইটারই সঠিক অ্যান্সার গ নাম্বার, বাট অপশন ভিন্ন ভিন্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি হ্যালোজেন গ্রুপের মৌল? ঠিক আছে, কোনটি হ্যালোজেন গ্রুপের মৌল? আচ্ছা, তাহলে হ্যালোজেন গ্রুপের মৌল কি হতে পারে? অ্যাস্টাটাইন, তাই না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। সো এখানে হ্যালোজেন গ্রুপের মৌল হবে 17 নম্বরটি। আচ্ছা, 18 নম্বরটি, কোনটি লবণ উৎপাদনকারী? অর্থাৎ লবণ উৎপাদন করতে পারে কে? মূলত যারা গ্রুপ 17, যাদেরকে আমরা হ্যালোজেন হিসেবে চিনি, এরাই তো লবণ উৎপন্ন করতে পারে। তো এখান থেকে সঠিক অ্যান্সার কত হবে? ঘ নাম্বার, ফ্লোরিন। ফ্লোরিন যেহেতু গ্রুপ 17, তাহলে ফ্লোরিনে কি উৎপন্ন করতে পারবে? লবণ উৎপন্ন করতে পারবে। আচ্ছা, নেক্সট, কোনটি নিষ্ক্রিয় ধাতু? 109 নাম্বার। সো নিষ্ক্রিয় ধাতুগুলো কে আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। ও আচ্ছা, এটা তো নিষ্ক্রিয় মৌল। এখানে বলছে কোনটি নিষ্ক্রিয় ধাতু যে সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? গোল্ড। গোল্ড হলো আমাদের নিষ্ক্রিয় ধাতু। গোল্ড কিন্তু সহজেই বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আচ্ছা, যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে, যে ভারী ধাতু কোনটি? ভারী ধাতু কোনটি? দেখো, লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, পটাশিয়াম, সবগুলো হালকা ধাতু। ক্যাডমিয়াম, যাদের পারমাণবিক সংখ্যা একটু বড়, ভর সংখ্যা বেশি, ভারী ধাতু, বিভিন্ন মাটি বা পানিতে সহজে এদেরকে পাওয়া যায়, তাহলে এদেরকে কি বলা যায়? এদেরকে বলা যায় ভারী ধাতু। নেক্সট প্রশ্ন, নিচের কোন গ্রুপে অবস্থান্তর মৌল বিদ্যমান? নিচের কোন গ্রুপে অবস্থান্তর মৌল বিদ্যমান? তাহলে কোন গ্রুপটা হতে পারে? গ্রুপ 3। কোন গ্রুপটা হতে পারে? গ্রুপ 3। তাহলে গ্রুপ 3-এ অবস্থান্তর মৌল বিদ্যমান। আচ্ছা, এর যাচ্ছে পরবর্তী প্রশ্নে, যে অবস্থান্তর মৌল কোনটি? অবস্থান্তর মৌল কোনটি? আচ্ছা, তাহলে এখানে কে কে আছে দেখো, জিঙ্ক আছে, স্ক্যান্ডিয়াম আছে, পটাশিয়াম আছে। তাহলে জিঙ্ক হবে না। অবস্থান্তর মৌলের সংজ্ঞা কি? যে সুস্থিত আয়নের ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকতে হবে, শূন্য হওয়া যাবে না, পরিপূর্ণ হওয়া যাবে না। জিঙ্ক হবে না, কেননা জিঙ্ক 2+, এর ডি অরবিটাল 10 হয়। আবার স্ক্যান্ডিয়াম 3+, ডি অরবিটাল 0 হয়। পটাশিয়াম তো ডি ব্লক মৌলই না। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার কি হতে পারে? এখান থেকে সঠিক অ্যান্সার হতে পারে Fe বা আয়রন মৌলটি। আচ্ছা, যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে, যে নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়? তাহলে এখানে কে অবস্থান্তর মৌল হতে পারবে না? আর্সেনিক। আর্সেনিক একটি পি ব্লক মৌল। আর্সেনিক একটি পি ব্লক মৌল। সো আর্সেনিককে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো না। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে, নিচের কোনটি অবস্থান্তর মৌল? নিচের কোনটি অবস্থান্তর মৌল? তাহলে নিকেল, ডি ব্লক মৌল। মানে অবস্থান্তর মৌল হওয়ার জন্য দুইটা শর্ত।
তাকে ফার্স্ট অফ অল ডি ব্লক মৌল হতে হবে, আর সেকেন্ড তাকে তার সুস্থিত আয়নের ডি অরবিটালটা আংশিক পূর্ণ যেন থাকে সেই বিবেচনা করতে হবে। সো সেজন্য নিকেলকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো। আচ্ছা, এর পরবর্তীতে কি বলতেছে দেখো, অবস্থান্তর মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। কি প্রযোজ্য দেখি, মৌলসমূহর নিজস্ব বর্ণ আছে, ট্রু। মৌলগুলো দ্বারা গঠিত যৌগ আয়নিক, ট্রু, কারণ যেহেতু ধাতু, অবস্থান্তর মৌলগুলোর পরিচয় কি, তারা ধাতু, তাহলে এরা সাধারণত অধাতুর সাথে বিক্রিয়া করবে, তাহলে যেটা হবে সেটা হবে আয়নিক। আর পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে, এটাও ট্রু। সো যেহেতু তিনটাই সঠিক, তার মানে এখানে ঘ নাম্বার, তিনটাই সঠিক, তার মানে এখানে কি হবে, এটা হবে ঘ নাম্বার। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ডি ব্লক মৌল, নিচের কোনটি ডি ব্লক মৌল? সো পটাশিয়াম হচ্ছে এস ব্লক, ক্যালসিয়াম এস ব্লক, তারপরে ক্রিপ্টন তো পি ব্লক, তাহলে কি হতে পারে, টাইটেনিয়াম। অ্যান্সার কি হতে পারে, টাইটেনিয়াম। টাইটেনিয়াম কি ব্লক মৌল, টাইটেনিয়াম একটি ডি ব্লক মৌল। আচ্ছা, সো আমি যাচ্ছি আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোতে। আচ্ছা, কি বলতেছে দেখো, কোন মৌল রঙিন যৌগ তৈরিতে ব্যবহৃত হয়? কে হতে পারে বলতো? ফ্লোরিন হবে না, সিলিকন হবে না, অ্যালুমিনিয়াম হবে না, তাহলে এখান থেকে কি হতে পারে অ্যান্সার, Fe। কারণ Fe একটি ডি ব্লক মৌল এবং পরিবর্তনশীল যোজনী সে প্রদর্শন করতে পারে। সো আমরা জানি ডি ব্লক মৌল যারা, তারা কিন্তু এই যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে, রঙিন যৌগ গঠন করতে পারে। তাহলে এই যে রঙিন যৌগ গঠন করতে পারতেছে বা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারতেছে, ডি ব্লক মৌলের মধ্যে থেকেই কিন্তু সেই জিনিসটা আমি পাবো, বেশি পাওয়া যায় আর কি। তাহলে এখান থেকে আমাদের সঠিক অ্যান্সারটা হবে Fe। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নিচের কোন যৌগটি রঙিন হয়, নিচের কোন যৌগটি রঙিন হয়? এখন দেখো, এখানে আমাকে ডি ব্লক ধাতু খুঁজতে হবে, ডি ব্লক ধাতু। এখানে কোনো ডি ব্লক ধাতু নাই, ডি ব্লক ধাতু নাই, ডি ব্লক ধাতু নাই, ডি ব্লক ধাতু নাই, অনলি Fe যেটা কিনা ডি ব্লক থেকে আসে। তাহলে অবশ্যই এটাই কি হতে পারবে, এটাই রঙিন যৌগ গঠন করতে পারবে। আমাদের ডি ব্লকের শর্তগুলো একটু জানতে হবে যে ডি ব্লক শর্ত হিসেবে কি কি কাজ করতে পারে, ডি ব্লকের শর্ত কি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, বিভিন্ন জৈব বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে, বিভিন্ন জৈব বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে কে, নিকেল, তাই না, ডি ব্লক মৌল নিকেল বিভিন্ন জৈব বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে দেখো কি বলতেছে, পরবর্তী প্রশ্নে বলতেছে যে ক্রিয়াশীলতার ক্রম, অর্থাৎ আমাদের যে মৌলগুলো রয়েছে ক্ষার ধাতু বা মৃৎ ক্ষার ধাতু, এখানে আসলে কোন কোন ক্রিয়াশীলটা সঠিক। আচ্ছা, ক্ষার ধাতু সমূহের ক্রিয়াশীলতার ক্রম, আচ্ছা, সো প্রথমটা মিথ্যা। দেখো, কেননা রুবিডিয়াম থেকে কখনোই সোডিয়াম বেশি সক্রিয় না, রুবিডিয়াম একদম গ্রুপের নিচের দিকে, ঠিক আছে, হাই লি না কে রুবি, তারপর নিচের দিকে, তো এটা 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 হতে পারে না, সেটা মিথ্যা। 2 নাম্বার, মৃৎ ক্ষার ধাতু সময়ের ক্রিয়াশীলতার ক্রম, দেখো এই যে বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে ক্যালসিয়াম, ক্যালসিয়াম থেকে স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়াম থেকে বেরিয়াম, মানে সিকোয়েন্স অনুযায়ী বাড়ছে, গ্রুপের যত আমি নিচের দিকে গেছি তত বাড়ছে, সেটা সত্য। আর 3 নাম্বার, হ্যালোজেন সমূহের ক্রিয়াশীলতার ক্রম, তাহলে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, যত আমি উপরের দিকে উঠছি নিচ থেকে তত বাড়ছে, তাহলে এটাও সঠিক। তো 2 এবং 3 সঠিক, যেটা কিনা আমার গ নাম্বারের সাথে মিলে যাচ্ছে, 2 এবং 3 সঠিক, যেটা আমাদের গ নাম্বারের সাথে মিলে যাচ্ছে। সো 120 সঠিক অ্যান্সার হবে গ নাম্বার। আচ্ছা, এবারে বলছি কি দেখো, হ্যালোজেন সমূহ, হ্যালোজেন সমূহ কি করে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এটা সত্য। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে পারে, পানিতে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করতে পারে, এটাও সত্য। পানিতে অদ্রবণীয়, এটা মিথ্যা। হ্যালোজেন সমূহ কিন্তু পানিতে দ্রবীভূত হয়, হ্যালোজেন সমূহ যেরকম আমরা এরকম জানি যে H2O প্লাস Cl2 বিক্রিয়া করে উৎপন্ন করতে পারবে কি, HCl প্লাস HOCl, ঠিক আছে, এরকম। তাহলে এরকম ভাবে এটা পানিতে দ্রবীভূত হতে পারে, তো পানিতে অদ্রবণীয়, এটা মিথ্যা। তো 1 এবং 2 সঠিক, তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার পাবো কত, ক নাম্বার। এখান থেকে সঠিক অ্যান্সার কত পাবো, ক নাম্বার। ওকে, সো 121 নাম্বারটাও কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা যাবো 122 নাম্বারে। আচ্ছা, 122 নাম্বারে কি বলেছে দেখো, চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কোনটির সাদা অধক্ষেপ পড়ে? চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কোনটির সাদা অধক্ষেপ পড়ে? এটা হবে কি, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। খেয়াল করো, চুনের পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করো, উৎপন্ন করবে কি, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখানে কি হবে, এটা সাদা অধক্ষেপ পড়বে। আচ্ছা, এবারে বলতেছে চুনের পানিকে ঘোলা করে কোন গ্যাস, মানে চুনের পানিতে কোন গ্যাসটা অ্যাড করলে পানিটা ঘোলা হয়ে যায়, এটা সঠিক অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। সঠিক অ্যান্সারটা কি হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, চুনের পানিকে ঘোলা করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আচ্ছা, এরপরে আসো, সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে কে, সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে কোন কোন মৌল বা কোন কোন যৌগ?
তো এখানে আমরা জানি আয়োডিন কঠিন, তাই না? হ্যালোজেন গ্রুপের সদস্য কি? ফ্লোরিন, ক্লোরিন হচ্ছে গ্যাস, ব্রোমিন তরল, আয়োডিন কঠিন। তারপরে S8 সালফার, এটাও কিন্তু কঠিন অবস্থায় থাকে, বাট ব্রোমিনটা হবে না। ব্রোমিনটা কোন অবস্থায় থাকে বলতো? ব্রোমিনটা তরল অবস্থায় থাকে। আমাদেরকে প্রশ্নে কি বলছে? নিচের কোনটি কঠিন? তাহলে 1 এবং 2 সঠিক, অর্থাৎ ক নাম্বারটি এখানের সঠিক অ্যান্সার। তো তাইলে আমি আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো। তাহলে আমাদের চ্যাপ্টার 4 এর যতগুলো এমসিকিউ ছিল, বিভিন্ন টাইপের মধ্যে আমরা যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদের জন্য লিস্ট করে সাজিয়েছিলাম, সেই এমসিকিউগুলো আমরা কমপ্লিট করে ফেলতে পারলাম।